নমস্কার, আমার অনলি লোকাল চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি ভিডিও ছাড়তে চলেছি এই সিএ রিলেটেড। আমার যে ছোট্ট ছোট বক্তব্য থাকবে সম্পূর্ণটাই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এই সম্পর্কিত। প্রসঙ্গত বলে রাখি, আমি কিন্তু আপনাদের কখনো কাউকে জোর করে বলছি না যে আপনারা সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন, আমার কথা শুনে অ্যাপ্লাই করুন। অনেকে হয়তো কটু কথা বলেন, কিন্তু আমি বলে রাখছি আপনাদের কাউকে আমি জোর করছি না। যার পছন্দ হবে তিনি করতে পারেন, নাও করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এই কাজ আমি আগেই বলেছি, আমি আইন সম্বন্ধে বিশেষজ্ঞ হয়তো নই, আইন এত জানিও না আপনারা যত কিছু জিজ্ঞাসা করেন, কিন্তু এই আইনে যেহেতু আমি গত দেড় বছর ধরে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে এই কাজের সঙ্গে সামান্য যুক্ত ছিলাম, যে পরোক্ষভাবে হলেও যুক্ত ছিলাম, খুঁটিনাটি জানতে পেরেছি, সেই জানার খাতিরে আপনাদেরকে বিভিন্ন তথ্য আমি শেয়ার করতে পারি, যেগুলো আমি আরও কালেক্ট করার চেষ্টা করি। সেরকম একটা আজকের ভিডিও বলার আগে একটু পূর্ববর্তী একটা ভিডিওকে বলে নেব। গত 26শে জুন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম ডেট অফ এন্ট্রি এই সম্পর্কে। আমার আজকের ভিডিও এই ডেট অফ এন্ট্রি থেকে শিডিউল 1A পয়েন্ট নাম্বার 8, এই শিডিউল 1A অর্থাৎ বাংলাদেশি আফগানিস্তান বা পাকিস্তানের যে ডকুমেন্টস আছে, সেখানে যে ডকুমেন্টসগুলো চাইছে পরপর 10খানা ডকুমেন্টস, 9টার পরে 10টা একটা লাস্ট ডকুমেন্টস আছে, মোট 10টা ডকুমেন্টসের মধ্যে 8 নম্বর পয়েন্ট যেটা নেই সেটাই আলোচনা। 8 নম্বর পয়েন্টে বলছে এনি ডকুমেন্টস দ্যাট শোজ দ্যাট আইদার অফ দ্য প্যারেন্টস কথা নট প্যারেন্টস grandparents or great grandparents of the applicant is or had been, আমার প্রশ্ন যেটা মূল জায়গায়, is or had been a citizen of any of 3 countries, আফগানিস্তান or পাকিস্তান or বাংলাদেশ। এই যে is or had been, এই জায়গাটাই হলো আজকের আমার আলোচনার বিষয়। আমাকে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন ব্যক্তিত্ব, রাজ্যেরও অনেক ফোন কল আসে, তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। এরকম এক মাননীয় শিক্ষক মহাশয় আমাকে প্রশ্ন করেছিলেন, তাকে আমি যথেষ্ট উত্তর দিয়েছিলাম। এটা আরও চিন্তাভাবনা করে অনেকের সঙ্গে আলোচনা করে, যারা সিএ সম্পর্কিত কাজ করেন এমন আলোচনা করে আমি উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। প্রসঙ্গত বলে রাখি, আমি যে ছোট ছোট উত্তর দেওয়ার চেষ্টা করি বা জোগাড় করি, কিন্তু আমার কোনো বিশেষ কোনো সচিব বা কোনো বিশেষ কোনো ব্যক্তিত্ব বা অফিসারের কাছ থেকে কিন্তু আমি তথ্য সংগ্রহ করি না। যারা হিয়ারিংয়ে যায় বা গিয়েছে এরকম কিছু খোঁজখবর থাকে বেশ কয়েকটি জেলায়, বা যাদের কাছে করে নিয়ে গিয়ে বিভিন্ন হেল্প নিয়ে গিয়ে করে, তাদের সঙ্গে যে আলোচনা বা তাদের যে উত্তর, সেটা পাওয়ার পরে কিন্তু আপনাদেরকে আমি জানাই। যাক, আমার সেই পয়েন্টে ফিরে আসি, ইজ অর হ্যাড বিন। দেখুন, ইজ মানে প্রেজেন্ট আমরা বুঝতে পারছি, আর হ্যাড বিন হলো অতীত, বর্তমান থাকে বা থাকতো। আমি আগের প্রথমে যে ডেট অফ এন্ট্রি ভিডিওতে বলেছিলাম, আপনি যেদিন ডেট অফ এন্ট্রি দেখাবেন, 1990 যদি ডেট অফ এন্ট্রি দেখেন বা 2000 যদি ডেট অফ এন্ট্রি দেখান, তার আগের একটা বাংলাদেশি ডকুমেন্টস বা শিডিউল 1A, আর তারপরে ইন্ডিয়ার ডকুমেন্টস, দু ধরনের ডকুমেন্টস। অর্থাৎ যেদিন ডেট অফ এন্ট্রি দেখাবেন তার আগে বাংলাদেশের ডকুমেন্টস প্রয়োজন। কিন্তু এই 8 নম্বর পয়েন্টের ক্ষেত্রে, এই 8 নম্বর পয়েন্টে একটু বাংলা তর্জমা করলে দাঁড়াচ্ছে, আপনার পিতামাতা বা দাদু ঠাকুমা দাদু বা তাদেরও পিতামাতা, ইনারা যদি থাকে বা থাকতো, বসবাস করে বা বসবাস করতো, এই দুটো পয়েন্ট নিয়েই আলোচনা। ধরুন আপনি 2000 সালে ভারতবর্ষে প্রবেশ করেছেন শরণার্থী হিসেবে, ধর্মীয় কারণে, বিভিন্ন উৎপীড়নের কারণে, জীবনের ভয়ে আপনি ভারতবর্ষে প্রবেশ করলেন। এইবার প্রবেশ করার পরে আপনার ডকুমেন্টস যা তৈরি হয়েছে ভারতবর্ষে এই 2000 সালের পরে, অথবা ধরলেন আপনি 90 সালে এসছেন, 90 সালে এসে স্কুলে পড়েছেন, কলেজে পড়েছেন, আজকে চাকরিও করছেন, কিন্তু আজকে ভারত সরকার যে সুবিধা দিচ্ছে হিন্দু শরণার্থীদের জন্য, সেই সুবিধা নেওয়ার জন্য আমার প্রকৃত মনের বক্তব্য, হয়তো আপনার সব ডকুমেন্টস আছে কিন্তু প্রকাশ্যে বলতে পারেন না আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, কারণ আপনার ওই জায়গাটাই কিন্তু সমস্যা রয়েছে, আর সেই সমস্যা সমাধানের জন্যই কিন্তু এই আইনটা। আপনার সব ডকুমেন্টস আছে, তবু কিন্তু আপনি জানেন আপনি বাংলাদেশে জন্মেছিলেন, সেটাকে লুপ্ত করে সেটাকে সরিয়ে দিয়ে আপনি সব ডকুমেন্টস আছে,
ওই যে মনের জ্বালা আমি বাংলাদেশি ছিলাম এইটা বলতে পারি না, সেই তাগিদে হয়তো এখন অনেকে অ্যাপ্লাই করছে এবং করবে। আমার পয়েন্ট হলো, আপনি যখন 90 সালে চলে এসেছেন, তারপরে পরপর ভারতীয় ডকুমেন্টস তৈরি করেছেন, চাকরিও করছেন। এইবার এখন আপনি যখন অ্যাপ্লাই করতে গেলেন, তখন নিজের ডকুমেন্টস কিন্তু ওই দেশের আর পাচ্ছেন না, পেয়ে গেলেন দাদুর ডকুমেন্টস। ধরুন 90 সালে এসছেন, দাদুর 2000 সালের কোনো ভোটার কার্ড আপনার কাছে কোনোভাবে এসে পৌঁছেছে, আপনার বাবার নাম, আপনার ডকুমেন্টসের বাবার নাম যেটা থাকবে তার বাবার নাম, অর্থাৎ ঠাকুরদাদার নাম পরপর চেন ওয়াইজ সিঁড়ি ওয়াইজ মিলে যাচ্ছে, অর্থাৎ আপনার ঠাকুরদাদা প্রমাণিত হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এই ধরনের ডকুমেন্টসগুলো, যে আপনার ডেট অফ এন্ট্রি ইন্ডিয়ায় যেদিন হয়েছে তার আগে সাধারণত বাংলাদেশি ডকুমেন্টস থাকার কথা, কিন্তু ওই 8 নম্বর পয়েন্টটি ইজ অর হ্যাড বিন, ওই ইজে গিয়ে আপনি ধাক্কাটা খাচ্ছেন যে আমার আত্মীয় স্বজন পিতা মাতা বা ঠাকুরদা তারা এখনও বাংলাদেশে রয়েছে, আমি সেখান থেকে ডকুমেন্টস কালেক্ট করেছি, আমি 90 সালে এসেছি, কিন্তু এখন ডকুমেন্টসটা আমি নিয়ে আসতে পেরেছি 2000 সালে, তারা সেখানে এখনও আছে। অর্থাৎ তাহলে কী বললাম, নিজের ডকুমেন্টস বাদ দিই, আপনি যেদিন ডেট অফ এন্ট্রি দেখাবেন তার আগে নিজের হলে বাংলাদেশের ডকুমেন্টস প্রয়োজন, নিজের যে অ্যাপ্লিক্যান্ট তার ডকুমেন্টস যদি শো করেন সেটা কিন্তু বাংলাদেশের ডকুমেন্টস, সেই তারিখ অর্থাৎ অ্যাপ্লিকেশন যেদিন করছেন, যেভাবে আপনি যেদিন ডেট অফ এন্ট্রি দেখাচ্ছেন সেই ডেট অফ এন্ট্রির আগের ডকুমেন্টস আপনার লাগছে হলো নিজের হলে, কিন্তু পিতামাতা ঠাকুরদাদা তাদের ডকুমেন্টস আপনার ডেট অফ এন্ট্রির পরে হলো হচ্ছে। আপনি ইন্ডিয়ান ডকুমেন্টস দেখিয়ে প্রমাণ করলেন যে আমি 1990 সালে এসেছি, কিন্তু ওই যে বাংলাদেশের শিডিউল 1A এই ডকুমেন্টস জোগাড় করলেন যে না আমি পরে এসেছি, কিন্তু নিজের ডকুমেন্টস নয়, দাদু বাবা মা এদের ডকুমেন্টস। এই ধরনের ক্ষেত্রে আমার আজকেই আলোচনা ছিল শিডিউল 1-এর 8 নম্বর পয়েন্ট। এই ধরনের ক্ষেত্রে যে আপনি কি করবেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে আপনার সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেই ক্ষেত্রে এই হিয়ারিংয়ে যেসব মাননীয় অফিসাররা থাকবেন তাদেরকে শুধু বুঝিয়ে দেওয়ার কাজ আপনার, এবং এই লাইনটা তুলে স্যার 8 নম্বর পয়েন্টটা আপনাদের নোটিফিকেশান আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান নোটিফিকেশান ইজ অর হ্যাড বিন, এই ইজ অর হ্যাড বিনকে যদি আপনি বুঝিয়ে দিতে পারেন, এই ধরনের ডকুমেন্টসের কিন্তু আপনার ছাড় পেয়ে যাওয়ার চান্স খুব বেশি, এবং আপনার সার্টিফিকেট হয়ে যাওয়ার চান্স যথেষ্ট বেশি। এখন প্রশ্ন হলো, যারা যারা আছে তারা অ্যাপ্লাই করবো কি করবো না। পুরোপুরি প্রথমেই বলে রেখেছি, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার ডকুমেন্টস আপনি বের করবেন কি করবেন না। আমি শুধু এই সম্পর্কে একটু সামান্যতম খোঁজখবর রাখি, বিভিন্ন জায়গায় খবর কালেক্ট করি, সেইগুলো আপনাদেরকে বলি। আপনারা নিজেদের মতো আপনাদের পরিচিতি যারা আছে সারা রাজ্যব্যাপী দেশব্যাপী বিভিন্ন জায়গায়, সেই সব অঞ্চলে যারা যারা এগুলো দেখাশুনো করছে তারা একটু আলোচনা করে নেবেন, যারা এইসব নিয়ে ঘাটে আরও বিস্তর আলোচনা করে আপনার ফর্মটা ফিল আপ করবেন। এই কথাটুকু বলে এই শিডিউল 1A অর্থাৎ বাংলাদেশি পাকিস্তানি বা ভারতীয় ডকুমেন্টসের 8 নম্বর পয়েন্টের যে ক্লারিফিকেশান কি ব্যাখ্যা হতে পারে, ইজ অর হ্যাডবিনের যে ক্লারিফিকেশান সেটা বোঝানোর চেষ্টা করলাম। সংক্ষেপে বলে দিলাম, আপনি যেদিন ডেট অফ এন্ট্রি দিচ্ছেন সেই দিনের পরে অবশ্যই ইন্ডিয়ার ডকুমেন্টস থাকতে হবে, কিন্তু 2014 সালের আগে হতে হবে, 2014 সালের আগে হতে হবে, কিন্তু আপনার ডেট অফ এন্ট্রির পরের ডকুমেন্টসও যদি পিতা মাতা বা প্রপিতা মাতা এদের থাকে 14 সালের আগে হতে হবে, কিন্তু আপনার ডেট অফ এন্ট্রির পরেও হলে এই 8 নম্বর পয়েন্ট অনুযায়ী আপনার কিন্তু অ্যাপ্লাই করলে সার্টিফিকেট পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কথা বলে সবাইকে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিয়ে, বা যেভাবে চ্যানেলের সুবৃদ্ধি হয় সেরকম করলে আরও বেশি নতুন নতুন ভিডিও আনতে পারবো। এটুকু বলে সকলকে আবার প্রণাম জানিয়ে আমার আজকের এই বক্তব্য আমি শেষ করলাম। ধন্যবাদ।